মনে করুন কোনো দুর্ঘটনায় আপনার চোয়ালের হাড় ভেঙে গেছে, বা কোনো একটি শিশু তার জন্মগত ত্রুটি নিয়ে জন্মেছে, তার ঠোঁটটি কাটা। তবে কি সেই জন্মগত ত্রুটি নিয়েই সে সারা জীবন থেকে যাবে? না বন্ধু, এখন কিন্তু অনেক নতুন পদ্ধতি এসে গেছে। নমস্কার, আমি সুস্মিতা। আমরা আছি একেবি টিভির স্বাস্থ্য কথায়। একেবি টিভির স্বাস্থ্য কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে আছেন ডক্টর দীপ দত্ত, যিনি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন এবং আইএলএসের একজন বিশেষজ্ঞ পরামর্শদাতা এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। ডাক্তারবাবু, আপনাকে একেবি টিভির স্বাস্থ্য কথায় স্বাগত জানাচ্ছি। আপনি আপনার মানে অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে এসেছেন, তার জন্য একেবি টিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও ধন্যবাদ জানাই ম্যাম, আর দোল পূর্ণিমার শুভেচ্ছা রইল সবার জন্য। সবসময় স্বাস্থ্যজনিত যে এগুলো হয়, প্রোগ্রামগুলো হয়, সেটা আমরা জানাতে পারি অনেক কিছু। তো থ্যাংক ইউ ফর দ্য প্ল্যাটফর্ম। তো অন্য কথায় না গিয়ে, সময় খরচ না করে আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি, তাতে দর্শক শ্রোতা বন্ধুরা অনেক উপকৃত হবেন। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব, রোগীরা সাধারণত কী ধরনের সমস্যার সম্মুখীন হলে মানে জেনারেল ডেন্টিস্টের কাছে না গিয়ে একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের কাছে যাবেন? ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি যেটা ডেন্টিস্ট্রিরই একটি বলতে পারেন যে স্পেশালিটি ব্রাঞ্চ। তো সেটার ক্ষেত্রে খুব ছোট যদি বলি, একদম নর্মাল সমস্যা যেটা আক্কেল দাঁতের সমস্যা হয়, সেটা থেকে স্টার্ট হয়। তারপর আরও কঠিন হতে পারে, যেমন সিস্ট টিউমার্স আছে, ওগুলো সার্জারি করতে লাগে। তারপর যেটা লাগে আপনার সার্জারি, যেগুলো ট্রমা হয়, মানে ধরুন অ্যাক্সিডেন্ট যেটা বললাম আমি, চোয়াল ভেঙে যাওয়া। তারপর আরেকটি যেটা বললাম আমি, ঠোঁট কাটা, তারপর তালু কাটা যে বাচ্চারা আছে, এইসব সার্জারিগুলো। আর এছাড়া এখন আরও দেখা যাচ্ছে যে মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য যে সার্জারিসগুলো হয়, ওগুলো ম্যাক্সিলোফেসিয়াল সার্জনসরা করে থাকেন। তো যখনই স্পেশালিটি কিছু সার্জিক্যাল লাগে ওপিনিয়ন, তখনই ম্যাক্সিলোফেসিয়াল সার্জনদের কনসাল্ট করা হয়। আচ্ছা, এবার আমি যেটা বলতে চাইছি, দ্বিতীয় প্রশ্ন যেটা জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে ত্রিপুরার রোগীদের মধ্যে, ত্রিপুরায় তো আপনি মানে অনেক দিন ধরেই কাজকর্ম করছেন, মানে স্বাস্থ্যর সঙ্গে যুক্ত 14 ইয়ার্স। ত্রিপুরার রোগীদের মধ্যে সাধারণত মানে কি ধরনের মুখের সমস্যা বা ডেন্টাল সমস্যা বেশি দেখতে পাচ্ছেন আপনি? আর চোয়ালের যে অপারেশনটা, সেটা কখন মানে করলে মানে কখন আপনারা মনে করেন যেটা করা প্রয়োজন? এবং এটার সাথে সাথে আমি দর্শক শ্রোতা বন্ধুদের এটাও দেখাতে চাইবো যে চোয়ালের অপারেশনটা করার আগে তার মুখের মানে যে সৌন্দর্যের যে মানে একটা ক্ষতি হয়েছিল, এটা কতটুকু ফিরে এসেছে, বা মানে পেশেন্ট মানে স্যাটিসফাইড কিনা, এটাও দেখতে চাইবো আর কি। তা আমি প্রথমে জানতে চাইবো, এটা তো আমরা ছবিতে দেখব, আর জানতে চাইবো যে কখন আপনি মনে করছেন যে চোয়ালের অপারেশনটা দরকার, এবং ত্রিপুরায় কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে? ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে আমরা বেসিক্যালি আক্কেল দাঁতের অসুবিধাটাই আমরা বেশি দেখি, কারণ এখন যেহেতু আমরা খুবই রিফাইন্ড ফুড খাই, তো 3টে মোলার্স যেগুলো আমরা বলি, থার্ড মোলার্স যেগুলো হয়, ওগুলো পুরোপুরিভাবে মুখে আসে না। তো ওই জিনিসটা খুবই কমন এখন। অনেকেই ভাবেন যে যখন আমরা বলি যে আক্কেল দাঁত ভেতরে আটকে আছে, অনেক পেশেন্টরাই ভয় পেয়ে যান যে কেন, কিন্তু এটা এখন খুবই কমন হয়। তো আমি বলবো সবচেয়ে আগে ওটাই আমরা পাই, এসব পেশেন্টদেরই পাই। নেক্সট যেটা আমরা পাই যে ধরুন অ্যাক্সিডেন্টস, যে কোনো, যদিও এখন আমরা দেখেছি যে হেলমেট ড্রাইভ হওয়ার পর অনেকটাই কমেছে এই ঘটনাগুলো, কারণ সচেতনতা বেড়েছে যে চোয়াল যেগুলো সাপোর্টেড হেলমেটস আছে ওগুলো পড়তে, তো ওটা বেড়েছে। তো ওটা বাড়ায় চোয়াল ভাঙার যেটা আছে ওটা কমে থাকলো, কিন্তু ওটা সচরাচর বেশি দেখা যায়। তাছাড়া ধরুন অনেক দিন ধরে অবহেলা করা হয়েছে যে দাঁতে ক্যাভিটি আছে, ওটার নিচে যে সিস্ট তৈরি হয়, ওগুলো আসে, ওটা কমনলি দেখা যায়। আর তারপর আমি বলবো যেটা মানে খুবই কাছাকাছি সিস্টের সাথে, ক্যান্সার, ওরাল ক্যান্সার যে পেশেন্টসরা আছে,
আপনি জানেন নর্থ ইস্টে হুম। টোব্যাকো আর ইয়ের যেটা মানে অ্যাবিউজটা বেশি হয়, তার জন্য ক্যান্সার পেশেন্টসের পাই আমরা। তো এগুলো খুবই বেশি দেখা যায়। আর এখন যেহেতু আমরা এখন আগে এতটা হতো না, তবে এখন আমরা আইডেন্টিফাই করতে পারছি ছোট বাচ্চাদের যাদের ঠোঁট কাটা বা তালু কাটা রয়েছে। ইভেন গভর্নমেন্ট প্রোগ্রামস রয়েছে এখন, আরবিএসকে খুবই একটা সুন্দর ড্রাইভ চালিয়েছে, যেটাতে ওদেরকে আইডেন্টিফাই করা হয় একদম ছোট বয়সে। তো ওইসব পেশেন্টরা আমরা দেখে থাকি, কমন, খুবই কমন। আচ্ছা, না চোয়ালের মানে এই চোয়াল বলতে তো এই জায়গাটা কি বোঝাচ্ছেন চোয়াল নাকি উপরের নিচের দুটোই হয়। দুটোই হয়? হ্যাঁ, তো দুটোই হয়। তো সচরাচর যেটা আমরা বলবো যে সিস্টিক টিউমার্স নিচের চোয়ালে উপরে চোয়ালে দুখানেই হয়। তো দুটোতেই দেখা যায়। প্লাস ফ্র্যাকচার্স যেগুলো আছে এগুলো আমরা মুখমণ্ডলে, আমরা যেমন ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে পুরো চোখের নিচ থেকে পুরোটা চোয়াল অবধি আমরা কভার করি। তো ওটা ওই সেকশনটা পড়ে ইএনটির জন্য, নেজাল এরিয়াটা ইএনটি যে কভার করে। কারণ এটা এখন একটা যে কোনো ট্রমা টিম যেটা আছে, এটা একটা মানে বলতে পারেন আমরা টিম বলি ওটাকে। তো পার্টিকুলার একটা ব্রাঞ্চ না, সবগুলো ব্রাঞ্চ মিলেই কাজ করানো হয়। যেমন মাথায় চোট লাগলে নিউরোসার্জন দেখে, চেহারায় দেখলে ম্যাক্সিলোফেশিয়ালসরা দেখে, ইএনটি নেজাল হলে ইএনটি দেখে, বা হাতে পায়ে লাগলে অর্থোপেডিক্সরা দেখে। তো একটা টিম থাকে। তো সেই হিসাবে তো আমাদের এরিয়া অফ এক্সপার্টাইজ চেহারা। আচ্ছা, তার মানে মানে এই যে মুখের এই জায়গাটার অংশটা, মধ্যে হ্যাঁ। মানে কোনো মানে ক্ষতি আঘাত হলে বা ধরুন কোনো যদি আপনি এটা কি অনেকটা প্লাস্টিক সার্জারির মতো? প্লাস্টিক সার্জারির মতন পড়ে। হ্যাঁ। হ্যাঁ, প্লাস্টিক সার্জারির মতন পড়ে। তবে প্লাস্টিক সার্জনরা জেনারেলি আমরা দেখে থাকি যে সফট টিস্যু হ্যান্ডলিংটা বেশি করে। তো ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা হার্ড টিস্যু করে, সফট টিস্যু করে। আর এখন কি হয়েছে, যখনই ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা আরও বেশি এখন ফেলোশিপ করছে বিভিন্ন রকম প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে, কি হয়, যতটা বেশি আমরা পারি সৌন্দর্যটাকে বজায় রেখে কাজ করার চেষ্টা করি। তো এখন আগে যেরকম হতো, আমরা ক্যান্সার পেশেন্টদের যদি দেখবো যে অনেক সময় আমরা অনেকটা জায়গা কেটে সরিয়ে দিতে হতো। এখন কিন্তু রিকনস্ট্রাকটিভ সার্জারি চলে আসছে, যে আবার বিভিন্ন জায়গা থেকে টিস্যু নিয়ে বা হাড় নিয়ে তৈরি করা হয়। তো প্লাস্টিক্সের সাথে অনেকটা ক্লোজ ইয়েতেই কাজ ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা কাজ করেন। আচ্ছা আচ্ছা, তো সাথে আমরা ছবিগুলিও তো দেখে নেব এখানে, ছবিগুলো মানে দেখতে পেলে হ্যাঁ আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কতটা ডিফারেন্স আছে। তো এরপরে যেটা যাব আমরা প্রশ্নে, সেটা হচ্ছে আমি একটু প্রশ্নটা আপনার কাছ থেকেই নিয়েছি তাই দেখিয়ে বলছি। এই যে মানে এই যে ধরুন অ্যাক্সিডেন্টে ধরুন মুখের হাড় ভাঙলো বা এখানের হাড় ভাঙলো, তখন কি সবসময়ই আপনারা মনে করেন যে অপারেশন লাগবে, না কোনো কোনো ক্ষেত্রে ওষুধ দিয়েও হয়ে যায়? বা কখনো শুনেছি আমি ঠিক এখন কনফার্ম না, জানি না, যে অনেক সময় নাকি স্ক্রু বা প্লেট বসিয়েও এগুলি ঠিক করা হয়। তো কখন মানে কতটুক হলে আপনারা অপারেশনে যাচ্ছেন, কতটুক হলে ওষুধে হচ্ছে, বা কখন প্লেট বা স্ক্রু বসানো হচ্ছে? এটা খুবই একটি মানে ভালো, খুব সুন্দর প্রশ্ন, কারণ অনেক পেশেন্টদের এটা থাকে মনে। তো জিনিসটা ম্যাটার করে যে কতটুকু হাড়ের ডিসপ্লেসমেন্ট হয়েছে, বা ধরুন সরে গেছে হাড়টা, তো ওটা আবার ডিপেন্ড করে কতটুকু জোরে ইম্প্যাক্ট হয়েছে। তো ধরুন এখন কেউ সিঁড়ি থেকে ছোট করে পড়ে গেল, হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে, সেক্ষেত্রে আমরা জেনারেলি সার্জারি, যদি নেহাত কোনো রকমভাবে ধরুন দাঁত যেটা মেলভাবে বসে ওটা সরে গেছে না হয়, তাহলে আমরা বলি না। ওটার ক্ষেত্রে আমরা যেটা করি ক্লোজ রিডাকশন বলি আমরাকে, কনজারভেটিভ অ্যাপ্রোচ। ওটা ধরুন আপনার অনেক সময় ওয়্যারিং করে লাগিয়ে দেওয়া হয় দাঁত 4 উইকসের জন্য। ওটা আপনারভাবে ঠিক মতো জায়গায় চলে আসে। মানে দাঁতটা খুলে গেল এটাকে, হ্যাঁ, দাঁতটা ধরুন নড়ে গেল, হাড়টা ভেঙে গেল, আচ্ছা, কিন্তু সরে গেল না। একটা একটা লাইন, ফ্র্যাকচার লাইন দেখা যাচ্ছে, যেটা ছবিতে আপনি দেখতে পাবেন, ফ্র্যাকচার লাইন দেখা যাচ্ছে, কিন্তু সরে যায়নি, হাড়গুলো এক জায়গাতেই আছে। তো এটার ক্ষেত্রে আমরা জেনারেলি হুট করে একটা সার্জিক্যাল অ্যাপ্রোচে না গিয়ে কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে আমরা প্রেফার করি। মেডিসিনস তো পার্ট অফ দ্যাট, তো এটা হয়। তাছাড়া যেটা রয়েছে, যদি প্রচণ্ডভাবে সরে যায়, যেটা এখন আজকালকার যদি আপনি দেখেন যানবাহনের স্পিড কিন্তু অনেক বেশি থাকে, তো যখন একটা ইম্প্যাক্ট হয়, যখন চেহারায় ইম্প্যাক্ট হয়, তখন কিন্তু অনেকটা বেশি হাড়গুলো সরে যায়। সেক্ষেত্রে কি হয়, প্রথমত যে কামড়ের ধরনটা এটা পাল্টে যাবে। ধরুন আপনার একটা সেগমেন্ট উপরে চলে গেল, তো মুখটা লাগাতে পারছে না, বা কানের কাছে জয়েন্টটা ভেঙে গেলে হাঁকড়ে থাকবে এরকম। তো ওইসব ক্ষেত্রে আমাদের সার্জারি ছাড়া উপায় থাকে না। হ্যাঁ, সার্জারি যত তাড়াতাড়ি, যেরকম আমরা এখন খুব পুশ করছি গোল্ডেন আওয়ার বলে, নিউরোসার্জারিতে আসছে যে কোনো পেশেন্ট যদি হেড ইঞ্জুরি হয় 2 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করছি নিতে। তো ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির ক্ষেত্রে সেম সিটিংয়ে আমরা চেষ্টা করি যে সার্জারিটা করে দিতে, যদি পেশেন্ট সেভাবে মানে
বলতে পারেন রেডি টু ফিট টু সার্জারি হয়। আর যেটা আপনি বললেন স্ক্রু প্লেট, আগে যেটা ইউজ করা হতো সেটা ছিল স্টেনলেস স্টিল, এখন টিটানিয়াম প্লেটস ইউজ করা হয়। তো সেগুলো শরীরের সাথে বলতে পারেন মোটামুটি একদম মিশে যায়, 95% মিশে যায়, খুলতে লাগে না। আর আরও অ্যাডভান্স প্লেট এসছে এখন, বোন প্লেটস চলে আসছে, যেটা অন দ্য ওটি টেবিল আমরা তৈরি করে বোন প্লেটস লাগানো হয়। তো ওটা কখন আর খুলতে লাগে না। তো একটা যেটা সব পেশেন্টদের প্রশ্ন থাকে যে এই যে প্লেটসগুলো বসানো আছে এটা কি শরীরের মধ্যে থাকবে না আমরা বের করব। তো আগে এটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আগে স্টেনলেস স্টিল ইউজ করা হতো। স্টেনলেস স্টিল বায়োকম্প্যাটেবিলিটিটা টিটানিয়াম থেকে কম, এখন টিটানিয়াম এসে যাওয়ায় সেই প্লেটসগুলো আর খুলতে লাগে না, যেটা আমাদের জন্য খুবই একটা অ্যাডভান্টেজ, পেশেন্টদের জন্য অ্যাডভান্টেজ, কারণ দুবার সার্জারি করতে হচ্ছে না। আর টিটানিয়ামের কম্প্যাটেবিলিটি বডির সাথে মোটামুটি 95-96% অব্দি একদম কম্প্যাটেবল। প্লাস আরেকটাও বলবো, এমআরআই ফ্রেন্ডলি, কোনো কিছু দেখা যায় না। অনেকে বলেন যে প্লেটস বসাবে, এমআরআই করতে গেলে অসুবিধা, সেরকম কিছু হয় না। তো প্লেট এন্ড স্ক্রু যখন হাড় যদি সরে যায় বা ধরুন আপনার কামড়ের গঠনটা তো সরে গেছে তখন, আর নাহলে কনজারভেটিভ ট্রিটমেন্ট। আচ্ছা, মানে তাহলে প্লেট অ্যান্ড স্ক্রু বসাচ্ছেন যখন নাকি কামড়ের ইয়েটা। হ্যাঁ, মেইন আইডেন্টিফিকেশনটা ওটাই, যে ধরুন কামড় যে হা করে আছে, বলছে চিবলে পড়ে ব্যথা করছে, হ্যাঁ, তখন আমরা জেনারেলি ওপেন রিডাকশন বলি আমরা এটাকে, মানে সার্জিক্যাল ভাবে অ্যাপ্রোচ করা হয়। আর নাহলে যদি কোনো আমরা প্রথমেই যেটা দেখি ম্যাক্সিলোফেশিয়াল, যে কামড়টা ঠিক আছে কিনা, সারিবদ্ধতা ঠিক আছে কিনা, ঠিক মতো উপর নিচে চোয়াল লাগছে কিনা, ওটা যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ট্রমা কেসের ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্টটাই করা পছন্দ করি। আর মাঝখানে একটা ছোট্ট প্রশ্ন, অনেকেরই হয়, যেটা আমার একবার হয়েছিল, এটা নিয়ে আমি মানে আসলে কিউরিয়াস, মানে জোরে হাসতে গেলে এইখানে এইভাবে আটকিয়ে যায়, হ্যাঁ আটকিয়ে গেছিল আর কি, এইভাবে আটকিয়ে গেছিল আমার। হ্যাঁ, তারপরে আমাকে নিয়ে হসপিটালে যেতে হয়েছিল। তারপরে এরকম মানে এটা কেন হয়, এটা কি কারণে হয়? এটা ম্যাম কি এটা একটা ছোট্ট মানে একটা কিউরিসিটি, খুবই ইন্টারেস্টিং। এটা অনেকে আসেন পেশেন্টরা, লকজো বলি আমরা এটাকে। আচ্ছা, তো আপনার এখানে একটা জয়েন্ট আছে, এটাকে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট বলা হয়। তো এটার একটা এরকম খাপের মধ্যে জয়েন্টটা ঘুরে। তো অনেকের ক্ষেত্রে কি হয়, যেটা মানে ধরুন আগে যেটা হতো, কোনো ট্রিটমেন্ট করতে হলে দাঁতের ট্রিটমেন্ট এতটা অপশন ছিল না, আমি কিন্তু বলছি মানে 10-15 বছর আগে দাঁত ফেলে দেওয়াটাই বাঞ্ছনীয় হতো। তো তখন এখন যেটা, তখন এতটা বলা হতো না, এখন আমরা খুব পুশ করি দাঁত ফেললে কিন্তু দাঁত বসাতে হবে। তো যদি আপনি দাঁত না বসাচ্ছেন, আপনার মুখের যে ফোর্সটা আছে ওটা সঠিকভাবে পাস হচ্ছে না। তো তখন কি হয়, এই যে খাপটা আছে না, এটা সামনের জায়গাটা অনেক সময় ফ্ল্যাটেন্ড হয়ে যায়। তো যেই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটা অনেকটা দেখবেন, যে কোনো জয়েন্টটা মতন ঘুরে, ওটা হা করতে গেলে ঘুরে, তো এটা ঘুরে বাইরে চলে আসে। তো এটা আবার জায়গায় যেতে পারে না, তখন এটাকে গাইড করে জায়গায় নিয়ে যেতে হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা জেনারেলি বলে থাকি যে খুব ধরুন দাঁত ফেললে, অনেকের ক্ষেত্রে এটা দেখা গেছে যে নর্মাল বয়সের সাথে সাথে হয়, ওয়্যার এন্ড টেয়ার হয়। তো এটাকে আমরা বলি যে দাঁত ফেললে সঙ্গে সঙ্গে রিপ্লেস করতে বলি, যাতে এটাকে, আরেকটা এখন খুব রিসার্চ চলছে, ট্রমা ফ্রম অক্লুশন বলে, যে কামড় সঠিক নেই বলে, ফোর্সটা সঠিকভাবে যাচ্ছে না বলে ওই জায়গায় ব্যথা করছে। আর এটা তখন প্রথম সিম্বল যেটা আসবে সেটা হচ্ছে হা করার সময় একটা ক্লিক করে সাউন্ড হবে, বা বন্ধ করার সময় ক্লিক করে সাউন্ড হবে। ওটা ইন্ডিকেট করে যে আপনার টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে কিছু প্রবলেম আছে। তো ওটা যখনই কেউ শুনতে পারে, আগে যদি বোঝে যে হচ্ছে, ওটাকে অবহেলা না করে ডেন্টিস্টদের সাথে বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের সাথে দেখা করলে বেটার। কারণ আমরা জেনারেলি খুবই স্টার্টিং স্টেজ যদি আইডেন্টিফাই করতে পারি, সার্জারি কিছু লাগে না। আমরা জেনারেলি এটাকে ডিপ্রোগ্রামিং থেরাপি বলি, একটা স্প্লিন্ট আসে, ওটা পরিয়ে দিই, ওটা পরে রাখতে লাগে, আস্তে আস্তে প্রবলেমটা সলভ হয়ে যায়। ও মানে ওই, হ্যাঁ, কথা বলার সময় যদি বা মানে জোরে হাসার সময় যদি এখানে একটা আওয়াজ বোঝা যায়, করে একটা সাউন্ড হবে, ইয়েস, তো ওটাতে তখন আপনার বুঝতে হবে যে আপনার টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে। আচ্ছা, তো তখন কি করতে হবে মানে রোগীদের, মানে সার্জনের কাছে গেলে আমরা একদম ইনিশিয়াল স্টেজে যেটা হয়, আপনার বাইটটা যেটা আমরা দেখবো কেন হচ্ছে, ওটাকে আমরা ডিপ্রোগ্রাম করি, যে কামড়টা আছে ওটাকে চেঞ্জ করে সঠিক যেভাবে ফোর্সটা যেতে চায় ওটা করার চেষ্টা করা হয়। এটা কনজারভেটিভ অ্যাপ্রোচ। আচ্ছা, তো বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা জেনে নিলাম। এবার নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আবার ফিরে আসছি বিরতির পর। আর কতক্ষণ আছে? 15 মিনিট। তাহলে এরপরে আরম্ভ করে দিচ্ছি। ডেন্টাল তাহলে 15 মিনিটের মধ্যে শিশুদের এটা হয়ে যাবে আর ডেন্টালটা হয়ে যাবে, ঠিক আছে?
হুম। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। এবার যেটা ডাক্তারবাবু আপনার কাছে জানতে চাইবো, আপনি তো ইমপ্লান্টোলজিস্টও, তাই না? ওই যে ডেন্টাল ইমপ্লান্ট কথাটা এখন কিন্তু খুব মানে জনপ্রিয় হচ্ছে, মানে প্রায়ই শোনা যায়। হ্যাঁ। তো এটা সম্পর্কে একটু জানতে চাইছি, মানে এটা কি, মানে কখন রোগীদের ক্ষেত্রে বা রোগী হয়তো না, মানে এটা ছাড়াও হয়তো চলে, কিন্তু এখন যেহেতু আমরা খুব সৌন্দর্য সচেতন বা ডেন্টাল ইমপ্লান্টের সবচেয়ে বড় যেটা বলবো হ্যাঁ। কার্যকারিতাটা অনেক বেশি। জীবন কিন্তু মানে আমরা শুধুমাত্র বাঙালি বলে বলবো না, আমরা কিন্তু খাওয়াটা খেতে খুব আনন্দ পাই। তো সেক্ষেত্রে দাঁত যখন থাকে না, আমাদের ফেভারিট যে ফুডসগুলো আছে এগুলো খেতে খুবই মুশকিল হয়। তো এখন আগে যেটা হতো আপনি দেখে থাকবেন খুলে পড়া দাঁত পড়ানো হতো। তো এখন আস্তে আস্তে এই খুলে পড়া দাঁত সরে গেছে। এখন যেটা অপশন শুরু হয়েছে লাস্ট ডেন্টাল ইমপ্লান্টের অনেক দিনই হয়েছে, প্রথম আমরা ফিক্স দাঁত বলতাম, এখন ইমপ্লান্ট করা হয়। ইমপ্লান্টের ক্ষেত্রে কি হয়, ফিক্স দাঁতের ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ধরুন আপনার একটি দাঁত নেই, আগে যখন আমরা ফিক্স দাঁত পড়ানো হতো তখন যেই দাঁতটি নিয়ে ওটার পাশের দাঁতগুলো থেকে আমরা সাপোর্ট নিতাম, এতে আপনার দুটো ভালো দাঁত নষ্ট হতো, সাপোর্ট যেহেতু দিচ্ছে। ইমপ্লান্টের ক্ষেত্রে পাশের দাঁতগুলো ধরা হয় না, যেই দাঁতটা নেই ওই দাঁতটাকেই রিপ্লেস করি আমরা। যেহেতু আমরা ওই টিটানিয়াম প্লেটসগুলো হাড়ে বসাতে পারি, সেরকম একটা টিটানিয়াম স্ক্রু আমরা যেখানে দাঁতের গোড়াটা ছিল ওখানে প্রতিস্থাপন করে দিই, করে ওটার উপর দাঁতটা লাগানো হয়। আচ্ছা। তো এটা একটা চেয়ার সাইড সার্জারি হয়। আর অনেক সময় সার্জারিও করতে লাগে না, যখন ধরুন আপনার দাঁতটা ভেঙে আছে, আমরা যখন ডিসাইড করি যে দাঁতটা ফেলে দিতে হবে, তখনই তৎক্ষণাৎ দাঁতটি বের করে ইমপ্লান্টটা প্লেস করে দেওয়া হয়। তারপর যেটা হয়, উপরের চোয়ালের ক্ষেত্রে আমাদের 3 থেকে 4 মান্থস ওয়েট করতে লাগে, আর নিচের চোয়ালের ক্ষেত্রে 4 থেকে 5 মান্থস ওয়েট করতে লাগে, ম্যাক্সিমাম টাইম বলছি আমি। ওয়েট করতে লাগে মানে? ওয়েট করতে লাগে, হাড়ের সাথে এই ইমপ্লান্টটা একদম আটকে যাবে। তো ওদিন আপনি ধরুন একটা খুলে পড়া দাঁত বা একটা টেম্পোরাইজেশন আমরা করে দিই, যখন এটা হাড়ের সাথে আটকে যায় তখন আমরা লোড মানে ক্যাপটা ওটার মধ্যে দিই। তো এতে কি হবে, যেই কামড়টা আপনি দিচ্ছেন ক্যাপটা, এটা ডাইরেক্টলি হাড়ে চলে যাবে। তো এটা অনেক এফেক্টিভ, একদম অরিজিনাল দাঁতের মতন। তো মোটামুটি ধরে নিন আপনি 98 থেকে 99% রেপ্লিকেট করে অরিজিনাল দাঁতকে, যে কোনো জিনিস আপনি চিবিয়ে খেতে পারবেন, যে কোনো ফোর্স আপনি নিতে পারছেন। প্লাস আপনার দুটো ভালো দাঁত রয়ে গেল, আমরা টাচ করলাম না। প্লাস এটা খোলার কোনো দরকার নেই, এটা আপনার নিজের দাঁতের মতনই থাকবে, বাইরে থেকে বোঝা যায় না। আনটিল আনলেস আপনি কোনো রেডিওগ্রাফ নিচ্ছেন, এক্স রে করা হচ্ছে মুখে, আপনি ইমপ্লান্টটা দেখতে পাবেন না। আর ইমপ্লান্টটা শরীরে যে আছে এটা টিটানিয়াম, তো এটা বায়োকম্প্যাটেবল, এটা কোনো এমআরআইয়ের সাথে কোনো ইয়েতে আসছে না। প্লাস ইভেন কি বলা হয়, ইমপ্লান্ট যদি আপনি দেখা গেছে ইমপ্লান্ট দিয়ে অনেক সময় যে এসব প্লেন ক্র্যাশ হয়েছে, এত বড় ক্র্যাশের মধ্যে ইমপ্লান্টটা রয়ে গেছে, শরীরটা জ্বলে গেছে বা কিছু, ইমপ্লান্টটা ইনট্যাক্ট থেকে গেছে, ওই ইমপ্লান্ট দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে বডিদের। তো ইমপ্লান্টের ক্ষেত্রে আপনি যদি সেভাবে প্লেস করা থাকে একদম পারফেক্ট ইমপ্লান্ট, এটা লাইফ লং থাকে। বাহ। তো এটা একটা খুবই রেভলিউশনারি বা বলবো যে আমি আবিষ্কার যেটা হয়েছে। এখন ম্যাক্সিমাম পেশেন্টসরা চায় ইমপ্লান্ট করতে। হ্যাঁ, তো ইমপ্লান্ট প্লাস যে ইয়েগুলো আসছে, যে স্ক্রুজগুলো, টিটানিয়াম স্ক্রুজগুলো আসছে, এটার মধ্যে অনেক কিছু রিসার্চ করে কত তাড়াতাড়ি হাড় তৈরি করা হয়, বা বিভিন্ন রকম ইমপ্লান্টস আসছে। তো এমন কি রয়েছে যে যেটা এখন এসে গেছে জাইগোম্যাটিক ইমপ্লান্টস, সেটার ক্ষেত্রে আপনার মুখে যদি একটাও দাঁত না থাকে, সকালবেলা সার্জারি হবে, বিকেলবেলার মধ্যে দাঁত বসিয়ে দেওয়া হবে। তো ইন ডে প্রসিজার। তো ইমপ্লান্টসের লেংথও বাড়ানো হচ্ছে। আগে ধরুন মুখে দাঁতের চোয়ালের লেভেলে থাকতো, এখন আরও উপর থেকে নেওয়া হচ্ছে। এটা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনসরা করছে। তো মানে খুবই যুগান্তকারী একটি আবিষ্কার ইমপ্লান্টস। তো সেক্ষেত্রে দাঁত নেই বলে খেতে পারবো না, সেই অসুবিধাটা আর হবে না। শুধু খাওয়াও নয়, দাঁত না থাকলে কিন্তু মানে সবকিছু, এবং কি এইসব জায়গাও তো মানে একদম চোয়াল ভেঙে যায়। হ্যাঁ, দাঁত যদি আপনি ফেলে দেবেন তখন বেসিক্যালি চেহারার যে হাইটটা আছে ওটা কিন্তু দাঁত মেনটেন করে। তো হাইটটা কমে গেলে অনেকে বলেন যে আমার দাঁত ফেলার পর ভাঁজ পড়েছে, ওটা পড়ে তখন। তো ওইটাও সৌন্দর্যতা মেনটেন হয়। আমি কেন বললাম, ম্যাক্সিমাম পেশেন্টদের আমি দেখেছি, আমি যখন প্রথম ইমপ্লান্ট মানে ফুল মাউথ করেছি, তখন পেশেন্টের একটাই ছিল যে উনি খুব মাটন খেতে ভালোবাসতেন, তো খোলা পোড়া দাঁত দিয়ে উনি পারছিলেন না। তো আমি বললাম যে, তখন বললে যে এটা দিয়ে আমি খেতে পারবো? আমি বলছি হ্যাঁ খেতে পারবেন। তো পড়ার পর উনি আমাকে এসে বললেন তারপর যে স্যার আমি এটা দিয়ে হাড়ও ভাঙতে পারছি।
তো সেইভাবে মানে ফোর্স দেওয়া যেতে পারে। আর অনেকেই বলবেন যে ধরুন কেন আমি ফিক্স দাঁতে কেন যাব না, মেটাল একটা আলাদা কেন পরবো? কারণ একটা দাঁতকে বাঁচাতে আপনি দুটো ভালো দাঁত নষ্ট করা কিন্তু সত্যি মানে এটা ইট ইজ নট রাইট। তো একটা দাঁতের জন্য ইমপ্লান্টেই যাওয়াটা ভালো। এরকম একটা দাঁতে আমরা ইমপ্লান্ট করতে কিরকম খরচ পড়বে? এটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে। আচ্ছা। তো বেসিক্যালি আপনি ধরে নিন 15 to 16,000 এরকম রেঞ্জে থাকে, হ্যাঁ, পুরোপুরি চলে আসে ইমপ্লান্ট। আর ডিপেন্ড করে যা যেই সব কোম্পানিরাই আছে এখন ম্যাক্সিমামই এখন নতুন, আগে ইন্ডিয়াতে প্রোডাকশন ছিল না, এখন ইন্ডিয়াতে আস্তে আস্তে প্রোডাকশন আছে বাইরে। আগে যখন আমরা স্টার্ট করেছি তখন বাইরের কোম্পানিরা করতো, ইন্ডিয়াতে যখন আরও বেশি স্টার্ট হবে তখন আরও প্রাইস কমে যাবে। তো অ্যাজ সাচ ধরে নিন ওই রেঞ্জেই থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে ইমপ্লান্টটা মানে খুবই কার্যকরী। কারণ সত্যি কথাই বললেন ডাক্তারবাবু, আমি একটা খারাপ দাঁতের জন্য আরও দুটো ভালো দাঁতকে কেন কষ্ট দেব? তো এটা একটা ভালো একটা যুগান্তকারী আবিষ্কার বলা যাচ্ছে। দিনে দিনে আরও এটার চাহিদা বাড়বে এবং আমরাও এটার সুযোগ নিতে পারবো। তো আরও অনেক প্রশ্নই তো থেকে যায়, কিন্তু সব কিছুই তো আর করা যায় না, কারণ সময়ের দিকে খেয়াল রাখতে হয়। এবার যেটা শেষ প্রশ্ন যেটা জানতে চাইবো, যেটা নিয়ে আমি যেহেতু টিচিং প্রফেশনে ছিলাম, আমি অনেক ছোট ছোট বাচ্চাদের দেখেছি এই জায়গাটা কাটা বা এখানে কোনো একটা এখন এটা নিয়ে মানে মানে বাচ্চার মা বাবারা কখন মানে কোন বয়সে আপনাদের কাছে যাবে বা কতটুকু এটা মানে সাকসেস হয়, এটা একটু আপনি দর্শক বন্ধুদের ভালো করে বুঝিয়ে দিন, কারণ অনেকেই যেতে চায় না। হ্যাঁ, না এটা আমি বলবো যে আপনাদের মাধ্যমে এটা আমি জানাতে চাই যে আগরতলায় বা ত্রিপুরা রাজ্যে এই ঠোঁট কাটা বা তালু কাটা যে পেশেন্ট রয়েছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা আরবিএসকে এর সাথে মিলে ফ্রিতে সার্জারিগুলো হচ্ছে। আর অ্যাজ সাচ ধরে নিন প্রথম 1 থেকে 3 মাসের মাঝখানে কিন্তু ঠোঁট যাদের কাটা থাকে ওদের সার্জারি হচ্ছে, 9 থেকে 12 মাসের মাঝখানে তালুর সার্জারি হচ্ছে। আপনি ওর জিনিসটা আরও কেন এত যে যত আগে ও মানে বাইরের সমাজের সাথে সামনে যাওয়ার যে একটা স্টিগমা থাকে যে কিরকম হবে, ওই জিনিসটাকে দূর করার জন্য একদম ছোট থেকে ছোট বাচ্চাদের মানে সার্জারি হচ্ছে, প্লাস স্পিচ আসার আগেই আমরা তালুটা ঠিক করে দিচ্ছি যাতে পরবর্তীকালে। ডাক্তারবাবু একটু যে তালুটা মানে ভেতরে ভেতরে তালু, এটা কি রকম থাকে? এটা দেখবেন আমি ছবিতে দিয়েছি, আলাদা হয়ে থাকে পুরো। তো আপনি মুখে যাই নেবেন ওটা নাক দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, তো এটা একটা বলতে পারেন আমরা জেনারেলি বলি কনজেনিটাল ডিফেক্ট হয় এটা। তো বিভিন্ন রকম আছে কারণ আছে ওটার জন্য। তো ওইগুলো কারেকশন করতে হয় আমাদের। প্রথম আমরা ঠোঁটটা তো খুব ফাস্ট করা হয়, কারণ যাতে ধরেন আপনি যেটা বললেন মা বাবারা চিন্তায় পড়ে যায়। আমরা অনেকক্ষণ দেখেছি বাচ্চা হয়েছে, ইভেন রিসেন্টলি একটা কেস বাচ্চা হয়েছে, কিন্তু এখন কি আছে যেহেতুই প্রোগ্রামসগুলো আছে সঙ্গে সঙ্গে কোঅর্ডিনেটর যারা আছে বা কাউন্সিলর যারা আছে ওরা বলেছেন কোনো প্রবলেম নেই, 1 থেকে 3 মান্থের মধ্যে এই ঠোঁটের সার্জারি হয়ে যাবে, 9 থেকে 12-এর মধ্যে তালুর সার্জারিটা হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা কি ফ্রিতে হবে। প্রথম এটা শুরু করা হয়েছিল স্মাইল ট্রেন বলে একটি সংস্থা শুরু করেছিল, আমেরিকান একটি সংস্থা। এখন সমস্ত স্টেট গভর্নমেন্ট, এবং আমাদের স্টেট গভর্নমেন্টও এখানে অলরেডি নেড়া বোর্ড আপনি ধরে নিন 250-300 বাচ্চা, প্লাস বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আইডেন্টিফাই করা হচ্ছে, ওদেরকে করে নিয়ে আসা হয়, এনে সার্জারি করে ওদেরকে আবার ফলো আপও করা হয়। প্লাস এসব বাচ্চাকে কি দেখা গেছে ধরুন অনেকে আছে ধরুন ওই সময় জানতে পারেনি, ওদের 8-9 বছর হয়ে গেছে, ওদেরকে স্পিচ থেরাপি দেওয়া, তারপর ওদের যেহেতু তালুটা স্প্লিট থাকে অনেক সময় দাঁত এলোমেলো থাকে, ওদেরকে ওয়্যার লাগিয়ে দাঁতগুলোকে এক জায়গায় আনা, পুরোটাই একটা প্রোগ্রামে আছে। তো খুবই সুন্দর একটি প্রোগ্রাম। আমি আপনাদের সাথে বলবো সবাইকে যে যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন সেরকম, তো আরবিএসকে যে সেন্টার বা প্রাইমারি হেলথ সেন্টার আছে গিয়ে বলুন, তো সেক্ষেত্রে ওরা আপনাদেরকে গাইড করবে যে কিভাবে সার্জারিটা করাতে হয়। আর এটা খুবই সাকসেসফুল সার্জারি, খুবই মানে বলতে গেলে ছোট বাচ্চা বলে একটা জিনিস থাকে যে তখন আমাদের টিম থাকে, পিডিয়াট্রিশিয়ান থাকে, পিডিয়াট্রিক অ্যানাস্থেসিস্ট থাকে, ম্যাক্সিলোফেশিয়াল সার্জনসরা থাকে। তো ওরা একটা টিম কাজ করে যাতে পুরোপুরিভাবে সব দিক থেকে দেখে সার্জারিটা করা হয়। আর বা ধরুন 2 দিনের মধ্যে বাড়ি চলে যাবে, তারপর যেটা টেক কেয়ার করতে হয় এটা বাড়িতেই হয়, আমরা অলরেডি কাউন্সিল করে দিই। তারপর ওই পেশেন্টদের আবার 9 মাস থেকে 12 মাস, যেটার মধ্যে ওদের দেখতে হয় যে জেনারেলি যাতে হিমোগ্লোবিনটা 10-এর কাছাকাছি থাকে, ওয়েটটা 10 কেজি থাকে, ওইগুলো দেখতে লাগে। ওইগুলো ঠিক থাকলে আমরা আবার সার্জারি করে নিই তালুটা, যাতে ওর স্পিচটা কথা ফোটার আগে যাতে জিনিসটা ঠিক থাকে। মানে তালুটা থাকলে তো তার মানে কথাটা মুশকিল হয়ে যাবে। তার জন্য আমরা, আর ওই ফাঁকে আবার আপনার একটা প্রশ্ন হতে পারে যে
ওই সময়টাতে কি করে ফিডিং হয়, হ্যাঁ। হ্যাঁ, তো ওটার সময় আমরা তখন অবচুরেটার বলে একটা জিনিস আছে যেটা আমরা দিয়ে দিই, তো ওটা বন্ধ করে দেয় তালুটাকে, ওই জায়গাটাকে আমরা ও। মাপ দিয়ে তালু অবচুরেটার লাগিয়ে দেওয়া হয়। আর নাহলে বাচ্চাদের শিখিয়ে মানে মাদের শিখিয়ে দেওয়া ঝিনুক দিয়ে কি করে বা ইয়ে দিয়ে কি করে খাওয়াতে হয়, ওই ট্রেনিংটাও দিয়ে দেওয়া হয়, যাতে আচ্ছা। বাচ্চাটা পুষ্টি পায় সেভাবে। কারণ ও আবার 9 থেকে 12 মাসের মাঝখানে সার্জারি করতে হবে, ওয়েটটা প্রপার রাখতে হবে। যত ভালো ওয়েটটা থাকে তখন আমরা একটু টিস্যুগুলো ডেন্স থাকে, আমরা তাড়াতাড়ি সার্জারির ক্ষেত্রে সাকসেসটা বেশি হয়। আচ্ছা। তো এটা খুবই ভালো একটি প্রোগ্রাম, আর রেজাল্টও খুব ভালো, আপনি ছবিতে দেখতে পাবেন। খুব মানে আমি বলবো যে বাচ্চাদের পুরো চেহারাই পাল্টে যায়। আর যখন অনেকেই আছে, আমরা বড়দেরও সার্জারি করেছি, ওদের ক্ষেত্রে মানে যে যখন ওরা নিজেরাই নিজেদের চেহারা দেখে আয়নায়, মানে ওই ফিলিংটার আর কোনো আমি মানে ব্যক্ত করতে পারবো, শব্দে ব্যক্ত করতে পারবো, যেটা ফিলিংটা ওদের থাকে চেহারা। এটা আমাদের ত্রিপুরা গভর্নমেন্টেরও এক মানে ইয়ে হ্যাঁ আছে। হ্যাঁ, এটা এটা আছে আরবিএস কে থ্রুতে হচ্ছে এটা। আরবিএইচকে মানে? রাষ্ট্রীয় বাল সেবা, আচ্ছা আচ্ছা তো আচ্ছা। ওটার থ্রুতে আইডেন্টিফাই হয় পেশেন্টরা। হ্যাঁ। হ্যাঁ, এটা প্রথম আমরা যখন ছিলাম তখন বিএসএফও খুব হেল্প করেছিল, কারণ ওরা খুব ইন্টেরিয়র এরিয়াতে চেক করতো। তো ওখানেও খুব সুন্দর ছিল, ওদের একটা বিএসএফ ওয়াইফস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করে আছে, ওরা প্রথম স্টার্ট করেছিল। তো তখন আমরা ক্যাম্প করতাম। এখন কি আছে, ওয়াকিং, আপনি যখন যাবেন তখনই সার্জারি হয়ে যাবে। আর কি হতো, আমরা ওয়েট করতাম ক্যাম্পের জন্য, যে এতদিন পরে পেশেন্ট জমলে তারপর হতো। এখন এরকম না, এখন আইএলএস এর সাথে আমরা যেটা করছি, যেদিন যাবেন অ্যাডমিট হয়ে সব প্যারামিটার ঠিক থাকলে সার্জারি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। বাহ। তো খুবই একটি মানে ভালো প্রোগ্রাম। প্লাস এটা আমরা চাইছি, ইভেন গভর্নমেন্টেরও ইচ্ছে আছে যে ক্লেফট প্যালেট, ক্লেফট লিপ যেটা ঠোঁট কাটা, এটাকে পুরোপুরি নির্মূল করে দেওয়ার জন্য, যাতে না হয়, কারণ সাইকোলজিক্যালি বাচ্চারা দেখা গেছে অনেকটাই এফেক্ট করে। তো খুবই একটি ভালো প্রোগ্রাম। অবশ্যই এফেক্ট করবে, তার কারণ একটা শিশু যখন ঠোঁট কাটা নিয়ে তার স্কুলে ভর্তি হচ্ছে, তখন তো বন্ধুরা বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করবে। তো আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জানতে পারলাম যে এ ধরনের একটি প্রোগ্রাম আছে। আপনারা আমিও এই প্রোগ্রামের মধ্য দিয়ে টকশোর মাধ্যমে বলতে চাই, আপনারা খোঁজ রাখবেন এবং সরাসরি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। তো আমরা আমাদের আজকের টকশোর আরও বললাম, আমি আগেও বললাম যে অনেক প্রশ্ন থাকে, কিন্তু একটু সময়ের দিকে তো আমাদের খেয়াল রাখতেই হয়। আজকে আমাদের প্রায় অন্তিম সময়ে এসে উপস্থিত হয়েছি। আজকের মতো এখানে আমাদের টকশো শেষ করছি। ডাক্তারবাবুকে আবারও আমাদের একেবি টিভির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা সবসময়ই একেবি টিভির পর্দায় আপনারা চোখ রাখবেন। আমরা সবসময়ই রাজ্যের এবং বহিরাজ্যের প্রথিতযশা ডক্টরদের নিয়ে আপনার আমার শারীরিক এবং মানসিক বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করব। তাই চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। আজকের মতো নমস্কার।